হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের র্যাপিড রিডারের প্রথম গল্প উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ নিয়ে। ইতিমধ্যেই ম্যাকবেথ গল্পের 6 নম্বর পৃষ্ঠা পর্যন্ত দুটি পার্টে আলোচনা করে দিয়েছি। তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিও দুটি দেখে নিতে পারো। আজকের আমরা পৃষ্ঠা নম্বর 7 থেকে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো যে ম্যাকবেথ গল্পটা আমরা পড়তে চলেছি এটা কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার নাটক আকারে লিখেছিলেন এবং পরবর্তীকালে চার্লস ল্যাম্ব এবং মেরি ল্যাম্ব এই ম্যাকবেথ নাটকটিকে গল্পের আকারে লিখে প্রকাশ করেন। আমরা কিন্তু সেই গল্পটাই পড়ব। তোমাদের প্রথম সেমিস্টার যেহেতু এমসিকিউ বেসড প্রশ্ন হবে, তাই গল্পের মানে বলার পাশাপাশি যে সমস্ত জায়গা থেকে এমসিকিউ প্রশ্ন হতে পারে সেগুলি নিয়েও আমি আলোচনা করব, তোমরা মার্ক করে রেখো। শুরু করছি আজকের গল্প ম্যাকবেথ পার্ট 3। ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ, অর্থাৎ ম্যাকবেথ এবং তার স্ত্রী, হ্যাড দেয়ার স্লিপস অ্যাফেক্টেড উইথ টেরিবল ড্রিমস। টেরিবল মানে কি ভয়ানক, আর ড্রিমস মানে স্বপ্ন, অর্থাৎ ভয়ানক স্বপ্নরা আমরা বলতে পারি দুঃস্বপ্ন। অ্যাফেক্টেড মানে প্রভাবিত করেছিল তাদের ঘুমকে। অ্যান্ড দ্য ব্লাড অফ ব্যানকো ট্রাভেল দেম, এবং ব্যানকোর যে রক্তপাত, অর্থাৎ তাদের হাতেই তো ব্যানকো মারা গিয়েছে, তো ব্লাড অফ ব্যানকো ট্রাভেল দেম নট মোর দ্যান দ্য এসকেপ অফ ফ্লিয়ান্স। ফ্লিয়ান্সের পালিয়ে যাওয়ার থেকে কিন্তু সেই যন্ত্রণাটা বেশি ছিল না। এখানে দুটো জিনিসের মধ্যে কম্প্যারিজন করা হয়েছে। এক নাম্বার ব্যানকোর রক্তপাত বা ব্যানকোকে হত্যা করা, এবং ব্যানকোর ছেলে যে ফ্লিয়ান্সের পালিয়ে যাওয়া, এই দুটোর মধ্যে যদি তাদেরকে বলা হয় কোনটা তোমাদের বেশি কষ্ট দিয়েছে, তাহলে সেটা অবশ্যই ফ্লিয়ান্সের পালিয়ে যাওয়া। কেন? হোম দে নাও লুকড আপন অ্যাজ দ্য ফাদার টু এ লাইন অফ কিংস। যাকে এখন ম্যাকবেথ এবং তার স্ত্রী দেখতে শুরু করেছে ওই রাজার লাইনে যারা দাঁড়িয়ে রয়েছে, পরবর্তীতে যারা রাজা হবে তাদের মধ্যে একজন। হুড কিপ দেয়ার পোস্টারিটি অন দ্য থ্রোন, যে কিনা তাদের যে পোস্টারিটি মানে কি উত্তরাধিকারী বা উত্তরসূরি, অর্থাৎ ম্যাকবেথের উত্তরসূরিদেরকে সিংহাসন থেকে কিন্তু দূরে সরিয়ে রাখবে। ঠিক আছে, কারণ এটা উইচেসদের প্রেডিকশন ছিল যে ব্যানকো যদিও রাজা হতে পারবে না স্কটল্যান্ডের, কিন্তু একটা সময় আসবে যখন ব্যানকোর সন্তানেরা কিন্তু স্কটল্যান্ডের সিংহাসনে বসবে, ম্যাকবেথের ছেলেরা নয়। তো সেই জন্য ব্যানকো যেহেতু পালিয়ে গিয়েছে, ম্যাকবেথ এবং তার স্ত্রী প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে রয়েছে, তাদের ঘুমটা দুঃস্বপ্নের দ্বারা প্রভাবিত হচ্ছে। উইথ দিস মিজারেবল থটস, অর্থাৎ এই যে শোচনীয় ভাবনা, মিজারেবল মানে কি দুঃখদায়ক বা শোচনীয়, অর্থাৎ এই যে শোচনীয় ভাবনা, দে ফাউন্ড নো পিস, তারা কিন্তু কোনো মানসিক শান্তি পাচ্ছে না। যখন থেকে তারা ভাবছে যে ব্যানকোর ছেলেরা রাজা হতে পারে, তারা কিন্তু তাদের মানসিক শান্তি হারিয়ে গিয়েছে। ম্যাকবেথ ডিসাইডেড টু ভিজিট দ্য হেথ ওয়ান্স মোর, তাই ম্যাকবেথ কি ডিসাইড করলো? ডিসাইড করা মানে কি মনস্থির করা, সিদ্ধান্ত নেওয়া। টু ভিজিট দ্য হেথ ওয়ান্স মোর, আরও একবার সেই ঊষর প্রান্তরে যাবে। হেথ মানে হচ্ছে ঊষর প্রান্তর। ঠিক আছে, কেন যাবে ঊষর প্রান্তরে? ইন সার্চ অফ দ্য 3 উইয়ার্ড সিস্টার্স, ওই যে 3জন অলৌকিক বোন ছিল, ডাইনি বোন, তাদের খোঁজ করতে যাবে। কেন যাবে? টু নো দ্য ফাইনাল আউটকাম, অর্থাৎ অন্তিম যে পরিণতি, ফাইনাল আউটকাম, আউটকাম মানে ফলাফল, অন্তিম যে ফলাফল তার ভাগ্যে কি হতে চলেছে সেটা জানার জন্য সে আরও একবার ওই ঊষর প্রান্তরে যাবে। চলে এসো পরের প্যারাতে। হি ফাউন্ড দেম ইন এ কেভ নিয়ার দ্য হেথ। পরীক্ষায় প্রশ্ন আসবে যে ম্যাকবেথ সেই 3 ডাইনি বোনকে কোথায় খুঁজে পেয়েছিল? ইন এ কেভ, একটা গুহার মধ্যে, নিয়ার দ্য হেথ, অর্থাৎ ওই যে ঊষর প্রান্তর রয়েছে সেখানে একটা গুহার মধ্যে। হোয়ার দে ওয়ার এনগেজড, যেখানে তারা নিযুক্ত ছিল, ইন প্রিপেয়ারিং দেয়ার ড্রেডফুল চার্মস, তাদের সেই ভয়ানক মন্ত্র তৈরি করতে। ঠিক আছে, ড্রেডফুল মানে ভয়ানক, আর চার্মস মানে মন্ত্র শক্তি বা জাদু শক্তি। বাই হুইচ দে উইল কনজিওর আপ ইনফার্নাল স্পিরিটস, আর সেই মন্ত্র শক্তির দ্বারা তারা কি করবে? কনজিওর আপ মানে ডেকে আনতে পারবে ইনফার্নাল স্পিরিটস। ইনফার্নাল মানে কি নারকীয়, আর স্পিরিট মানে আত্মা, তাহলে নরকের আত্মাদের কিন্তু সে ডেকে নিয়ে আসতে পারবে। টু রিভিল দ্য ফিউচারিটি, হিজ ফিউচারিটি, যাতে করে তারা এসে, রিভিল মানে প্রকাশ করা, তার যে ভবিষ্যৎ সেগুলোকে তারা প্রকাশ করতে পারবে। মানে ম্যাকবেথ সেখানে এসেছে, সেই আত্মাদেরকে ওই জাদু শক্তি বা মন্ত্রশক্তি প্রয়োগ করে ডেকে আনা হবে, এবং সেই স্পিরিটেরা কিন্তু ম্যাকবেথের ভবিষ্যৎকে প্রকাশ করে দেবে। দেয়ার হরিড ইনগ্রেডিয়েন্টস ওয়্যার, এবার এখান থেকে প্রশ্ন আসবে, ভালো করে জায়গাটাকে নোট করো। হরিড মানে হচ্ছে ভয়ঙ্কর, আর ইনগ্রেডিয়েন্টস মানে উপাদান।
ওয়্যার মানে সেই যে তারা রিচুয়ালসটা করছে, সেই রিচুয়ালসের ভয়ঙ্কর উপাদানগুলো কী কী ছিল? টোড মানে ব্যাং, ব্যাটস মানে বাদুড়, সার্পেন্টস মানে সর্প বা সাপ, অ্যান্ড দ্য আইজ অফ এ নিট এবং একটি গোসাপের চোখ, নিউট মানে হচ্ছে গোসাপ, দ্য টাং অফ এ ডগ একটি কুকুরের জিভ, দ্য লেগ অফ এ লিজার্ড একটি টিকটিকির পা, দ্য উইংস অফ এ নাইট আউল একটি নিশাচর পেঁচার উইংস মানে ডানা, দ্য স্কেল অফ এ ড্রাগন একটা ড্রাগনের আঁশ, দ্য টুথ অফ এ উলফ একটি নেকড়ের দাঁত, দ্য মামি অফ এ উইচ একটি ডাইনির মমি। মমি কি জিনিসটা জানা আছে তোমাদের, যে ওই ওষুধে মাখানো কাপড়ে জড়ানো যে ডেড বডি, সেটাকেই কিন্তু মমি বলা হয়। তো একটা ডাইনির মমি, দ্য রুট অফ পয়জনাস হেমলক, হেমলক হচ্ছে একটা বিষাক্ত মানে হেমলক গাছের যে শিকড় আর কি, রুট, ঠিক আছে, সেটা অত্যন্ত বিষাক্ত হয়, ঠিক আছে, খেলেই মানুষ মারা যায়। তো সেই পয়জনাস হেমলক গাছের শিকড়, দ্য গাল অফ এ গোট একটি ছাগলের পিত্তি, দ্য লিভার অফ এ জিউ, জিউ মানে জিউস, ইহুদি যে জাতিটা রয়েছে আর কি, সেই একজন ইহুদির লিভার মানে যকৃৎ, অ্যান্ড দ্য ফিঙ্গার অফ এ ডেড চাইল্ড একটি মৃত শিশুর আঙুল। এই সমস্ত জিনিসগুলো কিন্তু ওই পূজা অর্চনায় লাগবে, ভালো করে জায়গাটা নোট করে রাখো। অল দিস ওয়ার সেট অন টু বয়েল ইন এ হিউজ কলড্রন, আর এই সব কিছুকে সেট অন মানে ভালো করে সাজিয়ে রাখা হয়েছিল, টু বয়েল কেন, ফোটানোর জন্য, ইন এ হিউজ কলড্রন একটা বিশাল বড় কড়াইয়ের মধ্যে, কলড্রন মানে কড়া, হুইচ ওয়াজ কুলড উইথ বেবুনস ব্লাড এবং তারপরে সেগুলোকে ভালো করে ফোটানোর পরে, সিদ্ধ করার পরে সেটাকে শীতল করা হলো, ঠান্ডা করা হলো, কি দিয়ে, দাগ দিয়ে রাখো, বেবুনস ব্লাড বেবুনের রক্ত, টু দ্য পোষান অর্থাৎ সেই মিশ্রণের সাথে, পোষান মানে মিশ্রণ, দে পোর্ড ইন দ্য ব্লাড অফ এ সো তারা সেখানে ঢেলে দিল, পোর মানে কি ঢালা, দ্য ব্লাড অফ এ সো একটি শূকরের রক্ত, দ্যাট হ্যাড ইটেন হার ইয়ং যে কিনা তার নিজের শাবককে খেয়ে ফেলেছে, ইয়ং মানে তার সন্তান, অর্থাৎ এমন একটা শূকরের রক্ত লাগবে যে শূকরটা তার নিজের শাবক বা নিজের সন্তানকে খেয়ে ফেলেছে, অ্যান্ড দে থ্রিউ ইনটু দ্য ফ্লেম দ্য গ্রিস এবং তারপরে সেই আগুনের মধ্যে তারা ছুঁড়ে দিল কি, কিছু গ্রিস মানে চর্বি, দ্যাট হ্যাড সুইটেন ফ্রম এ মার্ডার্স গিভেট যেটা কিনা তারা সংগ্রহ করেছে একজন জল্লাদের হাড়িকাঠ থেকে, মার্ডার্স মানে এখানে বলবো জল্লাদ, আর গিভেট মানে সেই জল্লাদের যে ফাঁসি কাঠ বা হাড়িকাঠ যেখানে তারা মৃত্যুদণ্ড দেয়, সেখান থেকে সংগ্রহ করে নিয়ে আসা কিছু গ্রিস বা চর্বি। বাই দিস দ্য চার্মস এই সমস্ত মন্ত্রশক্তি প্রয়োগ করার পরে, দে ইনভোক দ্য ইনফর্মাল স্পিরিটস তারা সেই সমস্ত নরকের আত্মাগুলোকে ডেকে নিয়ে এসেছিল, ইনভোক মানে ডেকে নিয়ে আসা, আর ইনফর্মাল স্পিরিটস মানে নরকের সেই আত্মাগুলোকে, টু আনসার দেয়ার কোয়েশ্চেন্স যাতে করে তারা তার সেই প্রশ্নের উত্তরগুলো দিতে পারে। ম্যাকবেথ ডিম্যান্ডেড টু নো, ডিম্যান্ড করা মানে কি, দাবি করা, টু নো মানে জানতে, ম্যাকবেথ জানার জন্য দাবি রাখলো ফ্রম দেম তাদের কাছ থেকে, হোয়েদার দে উড হ্যাভ হিজ ডাউটস রিজলভড যে তারা তার সন্দেহগুলোকে দূর করতে পারবে কি না, সমাধান করতে পারবে কি না, রিজলভ মানে সমাধান করা আর ডাউট মানে সন্দেহ। তাহলে ম্যাকবেথ দাবি করলো সেই ডাইনিদের কাছে যে তারা তার সন্দেহগুলো দূর করতে পারবে কি না, বাই দেম অর বাই দেয়ার মাস্টার্স মানে তারা অথবা তাদের যে প্রভুরা, মাস্টার্স মানে তাদের যে প্রভুরা, দ্য স্পিরিটস অর্থাৎ ওই ডাইনিদের প্রভু কারা, ওই সমস্ত অশুভ নরকের আত্মাগুলো যাদেরকে ওই মন্ত্রশক্তি প্রয়োগ করে ডেকে নিয়ে আসা হচ্ছে। তাহলে যে কেউ তার প্রবলেমটা সলভ করে দিতে পারবে কি না ম্যাকবেথ সেটা জানতে চাইল। হি ওয়াজ নট ডন্টেড সে কিন্তু একেবারেই ভয় পায়নি, ডন্টেড মানে ভয় পাওয়া, আর নট ডন্টেড মানে সে কিন্তু একেবারেই ভয় পায়নি বা বিচলিত হয়নি। বাই দ্য সেরেমনিস এই যে আচার অনুষ্ঠানগুলো হলো, সেরেমনি মানে আচার অনুষ্ঠান, দ্যাট হি স যেটা সে দেখেছিল সেটা দেখে একেবারেই সে ভয় পায়নি, অ্যান্ড বোল্ডলি সেড এবং দৃঢ়ভাবে সে বলল, হোয়ার আর দে কোথায় তারা, লেট মি সি দেম দেখাও তাদের আমাকে। অর্থাৎ সেই যে অশুভ আত্মারা, নরকের আত্মা ভেবেছিল যে ম্যাকবেথ হয়তো তাদের দিকে ভয় পাবে, কিন্তু একেবারেই ভয় না পেয়ে সে তীব্র গলায় দৃঢ়ভাবে বলে উঠল যে কোথায় তারা, আমার সামনে নিয়ে এসো, দেখাও তাদের। সো দে কল দ্য স্পিরিটস তাই সেই 3 ডাইনি বোন কী করলো, সেই আত্মাদেরকে ডাকলো। দেয়ার ওয়ার 3 অফ দেম
কজন আত্মা ছিল কোয়েশ্চেন আসবে পরীক্ষাতে, তাহলে 3 জন আত্মা ছিল, ওরা 3 ডাইনি বোন এবং 3টে আত্মাকে তারা ডেকেছে। দ্য ফার্স্ট ওয়ান লুক লাইক অ্যান আর্মড হেড, ভালো করে মার্ক করে রাখো, এখান থেকেও প্রশ্ন আসবে। প্রথম যে স্পিরিটটা এসেছিল বা আত্মাটা, সে কিসের ফর্ম ধরে এসেছিল, কিসের রূপ ধরে এসেছিল? একটা আর্মড হেড, ঠিক আছে, একটা সশস্ত্র মস্তিষ্ক রূপ নিয়ে এসেছিল। অ্যান্ড হি কল্ড ম্যাকবেথ বাই নেম, এবং সে ম্যাকবেথকে নাম ধরে ডাকলো। অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বলছে, বিওয়্যার ও থেন অফ 5, বিওয়্যার মানে সাবধান, অফ থেন অফ 5, অর্থাৎ 5 হচ্ছে একটা জায়গার নাম। যেমন ম্যাকবেথ কোথাকার থেন ছিল? থেন অফ গ্ল্যামিস, পরবর্তীকালে থেন অফ কর্ডর হয়েছে। এখানে তাহলে থেন অফ 5 মানে 5-এর একজন সামন্ত রয়েছে, তার থেকে কিন্তু ম্যাকবেথকে সাবধান থাকতে বলছে ওই স্পিরিট। ম্যাকবেথ থ্যাঙ্কড হিম ফর দ্য কসান, অর্থাৎ এই যে সতর্কবাণী, কসান মানে সতর্কবার্তা, এই সতর্কবার্তা দেওয়ার জন্য ম্যাকবেথ কিন্তু তাকে ধন্যবাদ জানালো। হি ওয়াজ জেলাস অফ ম্যাকডাফ, ম্যাকডাফকে দেখে তার কিন্তু প্রচণ্ড হিংসা হয়। দ্য থেন অফ 5, অর্থাৎ ওই 5-এর যে সামন্ত, তার নামটা আমরা পেলাম এখানে, তার নাম ছিল কিন্তু ম্যাকডাফ। একেবারেই গুলিয়ে ফেলবে না, আমাদের গল্পের যে প্রোটাগনিস্ট তার নাম কিন্তু ম্যাকবেথ, আর আমাদের গল্পের যে পরবর্তী ক্যারেক্টারটা পাচ্ছি এখানে, যে কিনা 5-এর সামন্ত ছিল, তার নাম কিন্তু ম্যাকডাফ, ঠিক আছে। তার থেকে কিন্তু প্রথম স্পিরিট ম্যাকবেথকে সাবধান থাকতে বলছে, ভালো করে এই জায়গাটা পয়েন্ট করে নোট করে রাখো। দ্য সেকেন্ড স্পিরিট অ্যারোজ ইন দ্য লাইকনেস অফ এ ব্লাডি চাইল্ড, দ্বিতীয় যে আত্মা সে আবির্ভূত হয়েছিল, অ্যারোজ মানে আবির্ভূত হয়েছিল, ইন দ্য লাইকনেস অফ এ ব্লাডি চাইল্ড, ভালো করে দাগ দিয়ে রাখো। দ্বিতীয় স্পিরিট তাহলে কিসের রূপ ধরে এসেছিল? একটি রক্তাক্ত শিশু, অর্থাৎ একটি শিশু যার গায়ে রক্ত মাখা, সেই রকম রূপ ধরে দ্বিতীয় স্পিরিট এসেছিল। হি কল্ড ম্যাকবেথ বাই নেম, সেও ম্যাকবেথকে নাম ধরে ডাকলো। অ্যান্ড টোল্ড হিম টু হ্যাভ নো ফিয়ার অফ ডেথ, এবং তাকে বলল যে মৃত্যুকে তার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, বাট টু লাভ অ্যান্ড স্কর্ন অ্যাট দ্য পাওয়ার অফ ম্যান বর্ন ন্যাচারালি, বরং সে হাসতে মানে হেসে উড়িয়ে দিতে পারে এবং স্কর্ন মানে তাচ্ছিল্য করতে পারে অ্যাট দ্য পাওয়ার অফ এ ম্যান বর্ন ন্যাচারালি অফ এ ওমেন্স ওম, একটি নারীর জঠর থেকে স্বাভাবিকভাবে জন্মগত কোনো মানবের ক্ষমতাকে সে কিন্তু তাচ্ছিল্য করতে পারে এবং হেসে উড়িয়ে দিতে পারে। দ্যাট মিন্স দ্বিতীয় স্পিরিট বলছে যে মাতৃ জঠর থেকে স্বাভাবিকভাবে জন্মগত কোনো শিশু, কোনো মানব সন্তান কখনোই ম্যাকবেথকে হত্যা করতে পারবে না। হি অ্যাডভাইজড হিম টু বি বোল্ড, ব্লাডি অ্যান্ড রেজলিউট। পরীক্ষায় প্রশ্ন আসবে, দ্বিতীয় স্পিরিট ম্যাকবেথকে কি উপদেশ দিয়েছিল? টু বি বোল্ড মানে দৃঢ় হতে, ব্লাডি মানে কি? ব্লাডি মানে নির্মম, অ্যান্ড রেজলিউট, রেজলিউট মানে দৃঢ় প্রতিজ্ঞ। তাহলে ম্যাকবেথকে কি উপদেশ দিয়েছিল? বোল্ড, ব্লাডি অ্যান্ড রেজলিউট। দেন লিভ ম্যাকডাফ, তাহলে ম্যাকডাফ থাকো তুমি বেঁচে। রিমার্কড দ্য কিং, রাজা মন্তব্য করলো। হোয়াট নিড ডু আই ফিয়ার অফ ইউ ম্যাকডাফ, কি দরকার তোমাকে ভয় পাওয়ার ম্যাকডাফ? বাট ইয়েট, কিন্তু তথাপি, আই উইল মেক অ্যাসিউরেন্স ডাবললি শিওর, আমি দ্বিগুণ নিশ্চিত হতে চাই, অর্থাৎ যে প্রেডিকশনটা সেটাকে আমি দ্বিগুণ নিশ্চিত হতে চাই। ইউ শ্যাল নট লিভ, তুমি বেঁচে থাকবে না। সো দ্যাট আই মে টেল দ্য পেল হার্টেড ফিয়ার, যাতে করে আমি আমার দুর্বল হৃদয়ের ভয়কে বলতে পারি, দ্যাট ইট লাইজ অ্যান্ড স্লিপ, যাতে করে সে শুতে পারে এবং ঘুমোতে পারে, ইনস্পাইট অফ থান্ডার, এই সমস্ত ভয় থাকার সত্ত্বেও, অর্থাৎ ভয়কে জয় করে যাতে শান্তিতে আমি থাকতে পারি। তাই ম্যাকডাফ, তোমাকে আমি বাঁচতে দেব না, তোমাকে মরতেই হবে। চলে এসো পরের প্যারাতে। এবারে তৃতীয় স্পিরিট কি বলছে দেখো। দ্য থার্ড স্পিরিট অ্যারোজ ইন দ্য ফর্ম অফ এ ক্রাউন্ড চাইল্ড, দাগ দিয়ে রাখো। তাহলে তৃতীয় স্পিরিট কিসের রূপ ধরে এসেছিল? একটি ক্রাউন্ড চাইল্ড মানে একটি মুকুট পরা শিশুর রূপ ধরে এসেছিল। উইথ এ ট্রি ইন হিজ হ্যান্ড, এবং অবশ্যই করে তার হাতে কিন্তু একটা গাছ ছিল, ছোট্ট একটা গাছ হাতে করে নিয়ে এসেছিল। ই অলসো কল্ড ম্যাকবেথ বাই নেম, সেও ম্যাকবেথকে নাম ধরে ডেকেছিল। অ্যান্ড কমফর্টেড হিম এগেনস্ট দ্য কনস্পিরেসিস, এবং তাকে কিন্তু শান্ত করেছিল এগেনস্ট দ্য কনস্পিরেসিস, এই সমস্ত কনস্পিরেসির বিরুদ্ধে, মানে যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে সেটার বিরুদ্ধে। অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বলেছিল দ্যাট হি শুড নেভার বি ভ্যাঙ্কুইজড, যে তাকে কখনোই ধ্বংস করা যাবে না। ভ্যাঙ্কুইজড মানে ধ্বংস করে দেওয়া বা হত্যা করা।
ম্যাকবেথকে কখনো হত্যা করা যাবে না আনটিল, যতক্ষণ না পর্যন্ত দ্য উডস অফ বার্নাম টু ডানসিনান হিলস উড কাম, যতক্ষণ না পর্যন্ত ওই ডানসিনান পাহাড়ের গায়ে যে বার্নামের জঙ্গল রয়েছে সেটা কিনা ওই পাহাড়ের উপরে উঠে আসছে, ততদিন পর্যন্ত ম্যাকবেথকে কিন্তু কেউ হত্যা করতে পারবে না। এটা ছিল থার্ড স্পিরিটের প্রেডিকশন, ভালো করে মার্ক করে রাখো। চলে এসো পরের প্যারাতে। হু ক্যান আনফিক্স দ্য ফরেস্ট, কে একজন জঙ্গলকে তার মাটি থেকে তুলে নিয়ে আসতে পারবে, অ্যান্ড মুভ ইট ফ্রম ইটস আর্থ বাউন্ড রুটস, এবং তাকে সেই মাটিতে তার যে শিকড় রয়েছে সেখান থেকে উপড়ে নিয়ে এসে তাকে সরিয়ে নিয়ে যেতে পারবে কে? সেড দ্য কিং, রাজা বলল। আই শ্যাল লিভ দ্য ইউজুয়াল পিরিয়ড অফ ম্যানস লাইফ, আমি দেখতে পাচ্ছি আই শ্যাল লিভ মানে আমি বেঁচে থাকবো দ্য ইউজুয়াল পিরিয়ড অফ এ ম্যানস লাইফ, একটা মানুষের স্বাভাবিক জীবনকাল, অর্থাৎ একটা মানুষ স্বাভাবিকভাবে যতদিন বেঁচে থাকে সেই জীবনকালটাই আমি বেঁচে থাকবো। অ্যান্ড নট বি কাট অফ বাই এ ভায়োলেন্ট ডেথ, কোনো নিষ্ঠুর মৃত্যু বা কোনো ভয়ানক মৃত্যু আমার জীবনটাকে কেটে সংক্ষিপ্ত করে দিতে পারবে না। বাট মাই হার্ট থ্রোবস, কিন্তু আমার হৃদয়টি স্পন্দিত হচ্ছে টু নো ওয়ান থিং, একটা জিনিস জানার জন্য। টেল মি ইফ ইউ ক্যান টেল মি সো মাচ, তোমরা যদি আমাকে এত কিছু বলতে পারো তাহলে আমাকে একটা জিনিস বলো। ইফ ব্যানকোস ইস্যু শ্যাল এভার রেইন ইন দিস কিংডম, যে ব্যানকোর ইস্যু মানে কি উত্তরসূরিদের কথা বলা হয়েছে, পোস্টারিটি, ঠিক আছে, বা সাকসেসার্স, অর্থাৎ ব্যানকোর ছেলেরা বা ব্যানকোর উত্তরাধিকারীরা কখনো কি এই রাজ্যের রাজত্ব করতে পারবে? রেইন মানে রাজত্ব করা, আর কিংডম মানে রাজ্য, ঠিক আছে। কারণ কি ম্যাকবেথ খুব ভালো করেই জানে যে উইচেসরা কিন্তু ব্যানকোর কাছে প্রেডিকশন করে গিয়েছিল যে ব্যানকো যদিও কখনোই স্কটল্যান্ডের রাজা হতে পারবে না, কিন্তু তার সন্তানরা কিন্তু একটা সময় স্কটল্যান্ডের রাজা হবে, স্কটল্যান্ডে রাজত্ব করবে। চলে এসো পরের পেজে। হেয়ার দ্য কলড্রন স্যাঙ্ক ইনটু দ্য গ্রাউন্ড, এইবারে কি হলো, সেই বড় কড়াটা ধীরে 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 মাটির মধ্যে প্রবেশ করলো। পরীক্ষায় প্রশ্ন আসবে আলটিমেটলি কড়াটার কি হয়েছিল, কি পরিণতি হয়েছিল, সেটা কিন্তু ধীরে ধীরে মাটির মধ্যে প্রবেশ করে গিয়েছে। অ্যান্ড এ নয়েজ অফ মিউজিক ওয়াজ হার্ড, এবং একটি সঙ্গীত শোনা যাচ্ছিল, ঠিক আছে। অ্যান্ড 8 শ্যাডোজ লাইক কিংস পাসড বাই ম্যাকবেথ, কটা শ্যাডো ছিল মার্ক করো, পরীক্ষায় প্রশ্ন আসবে। 8 শ্যাডোজ লাইক কিংস, রাজার মতো দেখতে 8টা ছায়ামূর্তি পাসড বাই ম্যাকবেথ, ম্যাকবেথের পাশ দিয়ে একটা একটা করে চলে গেল। অ্যান্ড ব্যানকো ওয়াজ দ্য লাস্ট ফিগার, আর ওই যে 8টা ছায়ামূর্তি পাশ দিয়ে চলে গেল তার শেষ ফিগারটা কে ছিল? ব্যানকো। অল স্মার্ড উইথ ব্লাড, তার সারা শরীর রক্ত স্নাত, স্মার্ড মানে কি রক্ত স্নাত। অ্যান্ড ব্যানকো স্মাইল্ড অ্যাট ম্যাকবেথ, আর সেই ব্যানকোর ছায়ামূর্তি, প্রকৃতপক্ষে এটাই ছিল ব্যানকোর ঘোস্ট, সে কিন্তু ম্যাকবেথকে দেখে হাসতে শুরু করলো। ব্যানকো বোর এ গ্লাস, বিয়ারের পাস্ট টেন্স বোর মানে কি বহন করে নিয়ে যাচ্ছিল একটি গ্লাস, একটি আয়না, ঠিক আছে। হুইচ শোড দ্য ফিগার অফ মেনি মোর, যেখানে কিনা সেই আয়নার মধ্যে অনেক ছায়ার প্রতিবিম্ব, অনেক মূর্তি ছিল সেখানে। অ্যান্ড পয়েন্টেড টু দিস ইমেজেস, এবং ব্যানকো কী করলো, সেই ইমেজগুলোর দিকে কিন্তু আঙুল দিয়ে দেখালো, অর্থাৎ সেই আয়নাতে যে সমস্ত ছায়ামূর্তির ছবি ফুটে উঠেছিল ব্যানকো সেই দিকে ম্যাকবেথকে দেখতে বলল। ম্যাকবেথ রিয়েলাইজড দ্যাট দিস ওয়ার দ্য পোস্টারিটি অফ ব্যানকো, ম্যাকবেথ কিন্তু বুঝতে বাকি রইল না তার যে এগুলোই হলো ব্যানকোর পোস্টারিটি মানে উত্তরসূরি, ঠিক আছে। পোস্টারিটি দেওয়া আছে, ইস্যুস দেওয়া আছে, সাকসেসার্স দেওয়া আছে, এগুলোর প্রত্যেকটার মানে কিন্তু উত্তরসূরি অফ ব্যানকো, এরা ব্যানকোর উত্তরসূরি। হুড রেইন আফটার হিম ইন স্কটল্যান্ড, যারা কিনা স্কটল্যান্ডে রাজত্ব করবে ব্যানকোর পরে, রেইন মানে রাজত্ব করা, সরি ম্যাকবেথের পরে। দ্য 3 উইচেস ডান্সড উইথ এ সাউন্ড অফ সফট মিউজিক, পরীক্ষায় প্রশ্ন আসবে সে কি ধরনের সঙ্গীতের তালে তারা নৃত্য করছিল 3জন উইচ, তারা কিন্তু উইথ এ সাউন্ড অফ সফট মিউজিক, একটি হালকা মনোরম গান বাজছে এবং সেই গানের তালে তালে তারা কিন্তু নৃত্য করছে। অ্যান্ড মেকিং এ শো অফ ডিউটি অ্যান্ড ওয়েলকাম টু ম্যাকবেথ, এবং তারা তাদের কর্তব্যটা দেখানোর পরে তারা ম্যাকবেথকে স্বাগত জানালো। অ্যান্ড ভ্যানিসড ইন দ্য এয়ার, তারা বাতাসে অদৃশ্য হয়ে গেল, ঠিক আছে। দ্য ফার্স্ট নিউজ দ্যাট ম্যাকবেথ গট সুন আফটার কামিং আউট অফ দ্য উইচেসেস কেভ, অর্থাৎ সেই ডাইনিদের গুহা থেকে বেরিয়ে আসার পরে যে প্রথম সংবাদটা ম্যাকবেথ পেয়েছিল ওয়াজ দ্যাট ম্যাকডাফ দ্য থেন অফ 5 হ্যাড ফ্লেড টু ইংল্যান্ড, অর্থাৎ সেই খবরটা ছিল যে 5 যে সামন্ত ম্যাকডাফ
সে কিন্তু ইংল্যান্ডে পালিয়ে গিয়েছে। কেন? টু জয়েন দ্য আর্মি, সেই সেনাদলে যোগদান করার জন্য, হুইচ ওয়াজ ফর্মিং এগেনস্ট হিম, যেটা কিনা তার বিরুদ্ধে মানে ম্যাকবেথের বিরুদ্ধে গঠন করা হচ্ছিল আন্ডার দ্য লিডারশিপ অফ ম্যালকম, ম্যালকমের নেতৃত্বে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে সেনাবাহিনীটা গঠন করা হচ্ছিল তার নেতৃত্ব দিচ্ছিল কে? ম্যালকম, অর্থাৎ ডানকানের বড় ছেলে। টু ডিসপ্লেস ম্যাকবেথ, অর্থাৎ ম্যাকবেথকে সিংহাসনচ্যুত করার জন্য বা সিংহাসন থেকে নামানোর জন্য। অ্যান্ড সেট ম্যালকম দ্য রাইট এয়ার, এবং ম্যালকমকে নিযুক্ত করা হবে সঠিক উত্তরাধিকারী হিসেবে। উচ্চারণটা কিন্তু দেখো এয়ার, HEIR, মানে উত্তরাধিকারী। তাহলে ম্যালকম তো সিংহাসনের যথাযথ উত্তরাধিকারী ছিল, ঠিক আছে, ডানকানের বড় ছেলে হিসেবে তারই সিংহাসনে বসার কথা। আপন দ্য থ্রোন অফ স্কটল্যান্ড, অর্থাৎ স্কটল্যান্ডের সিংহাসনে তাকে বসানো হবে, ঠিক আছে। তাহলে ম্যাকডাফ কোথায় পালিয়ে গিয়েছিল? ইংল্যান্ডের রাজসভাতে ম্যালকমের সঙ্গে যোগদান করার জন্য। স্টাং উইথ রেজ, প্রচণ্ড রেগে গিয়ে ম্যাকবেথ সেট আপন দ্য ক্যাসেল অফ ম্যাকডাফ, অর্থাৎ ম্যাকবেথ কিন্তু ম্যাকডাফের যে প্রাসাদ ছিল সেই প্রাসাদে আক্রমণ করে দেয়। ম্যাকডাফস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, অর্থাৎ ম্যাকবেথের স্ত্রী এবং পুত্ররা, হোম দ্য থেন হ্যাড লেফট বিহাইন্ড ইন স্কটল্যান্ড, যাদের কিনা সেই সামন্ত মানে ম্যাকডাফ স্কটল্যান্ডেই রেখে গিয়েছিল। অর্থাৎ সে জানে কি, যে তার স্ত্রী পুত্রদের উপরে কোনোদিন কোনো আঘাত কেউ হানতে পারে না। অর্থাৎ শত্রুতা যদি আমার সঙ্গে হয় তাহলে ম্যাকবেথ আমাকে হত্যা করবে, সেখানে আমার স্ত্রী পুত্রদের কেন সে হত্যা করতে যাবে? তো সেই জন্য সে অত্যন্ত নির্ভাবনায় স্কটল্যান্ডেই কিন্তু তার স্ত্রী পুত্রদের রেখে দিয়ে গিয়েছিল। কিন্তু ম্যাকবেথ কি করেছিল? ব্রুটালি স্লটার দেম, তাদেরকে নৃশংসভাবে, ব্রুটালি মানে কি, নৃশংসভাবে তাদেরকে হত্যা করেছিল, ঠিক আছে। দিস মার্সিলেস অ্যাক্টিভিটিস, আর এই যে নিষ্ঠুর বা নির্দয় যে কাজ, হ্যাড গ্র্যাজুয়ালি এলিয়েনেটেড দ্য নোবেলম্যান ফ্রম ম্যাকবেথ, ধীরে ধীরে অভিজাত সম্প্রদায়কে ম্যাকবেথের থেকে দূরে সরিয়ে দিয়েছিল, ঠিক আছে। এলিয়েনেটেড মানে কি, বিচ্ছিন্ন করে দেওয়া বা আলাদা করে দেওয়া, ম্যাকবেথের থেকে আলাদা করে দিয়েছিল যে সমাজের সম্ভ্রান্ত ব্যক্তি যারা ছিল তাদেরকে। মেনি ফ্লেড টু জয়েন ম্যালকম অ্যান্ড ম্যাকডাফ, অনেকে কিন্তু পালিয়ে গিয়েছিল ইংল্যান্ডে ম্যাকডাফ এবং ম্যালকমের সঙ্গে যোগদান করার জন্য। হু ওয়ার নাও অ্যাপ্রোচিং উইথ এ পাওয়ারফুল আর্মি, যারা কিনা এবারে ধীরে ধীরে অগ্রসর হতে শুরু করেছে একটি শক্তিশালী সেনাবাহিনী নিয়ে। হুইচ হ্যাড বিন রেইজড ইন ইংল্যান্ড, যেটা কিনা গঠন করা হয়েছে, রেইজ মানে গঠন করা, ইন ইংল্যান্ড, ওই সেনাবাহিনীটা কোথায় গঠন করা হয়েছে? ইংল্যান্ডে। অ্যান্ড দ্য রেস্ট সিক্রেটলি উইজড, এবং বাকি যারা পড়ে রইল অবশিষ্ট সবাই তো আর ইংল্যান্ডে যেতে পারলো না। যে সমস্ত নোবেলম্যান বা অভিজাত সম্প্রদায়ের মানুষ তারা যেতে পারলো না, তারা গোপনে এই ইচ্ছাটা প্রকাশ করতে লাগলো টু দেয়ার আর্মস, মানে তাদের অস্ত্রের যেন সফল হয়, মানে ম্যালকম ম্যাকডাফ এরা যেন সফল হয়। দো ফর ফিয়ার অফ ম্যাকবেথ, যদিও ম্যাকবেথের ভয়ে দে কুড নট টেক অ্যাক্টিভ পার্ট, তারা সক্রিয়ভাবে ওই সেনাবাহিনীতে যোগদান করতে পারলো না। এভরিবডি হেটেড ম্যাকবেথ, সবাই ম্যাকবেথকে প্রচণ্ড ঘৃণা করে। দ্য টাইরান্ট, ম্যাকবেথ কে ছিল? একজন স্বৈরাচারী বা অত্যাচারী রাজা ছিল, ঠিক আছে। তার অত্যাচারের জন্য সবাই তাকে ঘৃণা করতো। নোবডি অনার্ড হিম, কেউ তাকে সম্মান করে না। বাট অল সাসপেক্টেড হিম, বরং সবাই তাকে সন্দেহ করে। অ্যান্ড হি বিগ্যান টু এনভি, এবং সে এখন ঈর্ষা করতে শুরু করেছে। এনভি মানে হিংসা করা বা ঈর্ষা করা। দ্য কন্ডিশন অফ ডানকান, কাকে সে হিংসা করছে? ডানকানের অবস্থাকে বা কন্ডিশনকে। হু নাও স্লেপ্ট সাউন্ডলি ইন হিজ গ্রেভ, যে কিনা এখন শান্তিতে শুয়ে রয়েছে তার কবরের মধ্যে। গ্রেভ মানে কবর। এগেনস্ট হোম মানে যার বিরুদ্ধে, ট্রেজন মানে দেশদ্রোহিতা, ঠিক আছে। হ্যাড ডান ইটস ওর্স্ট মানে সব থেকে খারাপ করেছে, মানে তার চরম সর্বনাশ করেছে ম্যাকবেথ ডানকানকে, ঠিক আছে। আর সেই দেশদ্রোহী কে ছিল? ম্যাকবেথ নিজে। নাইদার স্টিল নর পয়জন, অর্থাৎ কোনো অস্ত্র বা কোনো বিষ, ডোমেস্টিক ম্যালাইস আভ্যন্তরীণ যে অশান্তি বা গৃহযুদ্ধ, নর ফরেন লেভিস বৈদেশিক শুল্ক, কুড হার্ট হিম এনি লঙ্গার, তাকে আর কিন্তু আঘাত করতে পারবে না বা তাকে বিচলিত করে তুলতে পারবে না। কারণ সে কি? সে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছে। চলে এসো পরের প্যারাতে। মিনওয়াইল দ্য কুইন, ইতিমধ্যে রানী মানে কি? লেডি ম্যাকবেথ, হু হ্যাড বিন দ্য সোল পার্টনার ইন হিজ উইকেডনেস, পরীক্ষায় প্রশ্ন আসবে ম্যাকবেথের এই যে শয়তানি, তার একমাত্র সঙ্গী কে ছিল? লেডি ম্যাকবেথ, ঠিক আছে। সোল পার্টনার মানে একমাত্র সঙ্গী বা অংশীদার।
ইন হুজ বসম, যার বুকে হি কুড সামটাইমস সিক এর মোমেন্টারি রিপোজ, সে হয়তো সাময়িক কিছু শান্তি পেতে পারত, বিশ্রাম, রিপোজ মানে বিশ্রাম, সাময়িক কিছু বিশ্রাম নিতে পারত, ফ্রম দোজ টেরিবল ড্রিমস, এই সমস্ত ভয়ঙ্কর দুঃস্বপ্ন থেকে, ঠিক আছে, হুইচ অ্যাফ্লিক্টেড দেম বোথ, যেটা কিনা তাদের দুজনকেই প্রভাবিত করেছিল, ঠিক আছে, ফার্স্ট অ্যাওয়ে, সেই লেডি ম্যাকবেথ কিন্তু এখন মারা গিয়েছে। আনএবল টু বিয়ার দ্য রিমোর্স অফ গিল্ট, অর্থাৎ এই যে তার যে অপরাধ বা অন্যায়, তার সেই অনুশোচনা কিন্তু লেডি ম্যাকবেথ সহ্য করতে পারছিল না। সো দ্যাটস ওয়াই সি বিগ্যান টু সাফার ফ্রম সোমনাম্বলিজম, মানে সে কিন্তু ঘুমের মধ্যে, সোমনাম্বলিজম মানে কি, ঘুমের মধ্যে হাঁটা, এই রোগে কিন্তু সে কষ্ট পাচ্ছিল। সাফারের পরে সবসময় ফ্রম প্রেপোজিশন বসে, এটা মনে রাখবে। অ্যান্ড সি আলটিমেটলি ডাইড, এবং তাই সেই অবশেষে তিনি মারা গেলেন। ম্যাকবেথ ওয়াজ লেফট অ্যালোন, ম্যাকবেথ কিন্তু এই সংসারে এখন একা হয়ে গিয়েছেন। হি গ্রিউ কেয়ারলেস অফ লাইফ, সে জীবনের প্রতি যত্নহীন হয়ে পড়েছে। অ্যান্ড লং ফর ডেথ, লং ফর মানে আকাঙ্ক্ষা করা বা চাওয়া, তিনি কিন্তু মৃত্যুকে কামনা করতে লাগলেন। দ্য নিয়ার অ্যাপ্রোচ অফ ম্যালকমস আর্মি, অর্থাৎ ম্যালকমের সেনাবাহিনী যখন কাছাকাছি পৌঁছে গেল, রাউজড ইন হিম, তার মধ্যে জাগিয়ে তুলল হোয়াট রিমেইন্ড অফ হিজ অ্যানসিয়েন্ট কারেজ, যেটুকু প্রাচীন সাহস তার মধ্যে অবশিষ্ট ছিল। পরীক্ষায় প্রশ্ন আসবে এখান থেকে যে ম্যালকমের সেনাবাহিনীকে দেখে ম্যাকবেথের মধ্যে কি জেগে উঠেছিল, তার মধ্যে কিন্তু তার যে অ্যানসিয়েন্ট কারেজ বা তার যে প্রাচীন সাহস, সেটা কিন্তু জেগে উঠেছিল। অ্যান্ড হি ডিটারমাইন্ড, এবং তিনি দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছিলেন টু ডাই উইথ আর্মার, অস্ত্রের সাথেই তিনি কিন্তু মারা যাবেন, ঠিক আছে, তিনি কাপুরুষের মতো তিনি মরবেন না, বসে বসে মারা যাবেন না, তিনি লড়াই করে মারা যাবেন। দ্য হলো প্রমিসেস অফ দ্য থ্রি উইচেসেস, অর্থাৎ ওই যে তিনটে উইচ বা তিনটে ডাইনির যে শূন্য যে প্রতিজ্ঞা, যার কোনো ভিত্তি ছিল না, হলো মানে ফাঁকা বা শূন্য, ঠিক আছে, হ্যাড অলসো ফিল্ড ইন হিম এ কাইন্ড অফ ফলস কনফিডেন্স, তার মনের মধ্যে জাগিয়ে তুলেছিল এ কাইন্ড অফ, কাইন্ড মানে কি রকম বা ধরন, এক ধরনের মিথ্যা আত্মবিশ্বাস, ফলস কনফিডেন্স মানে কি মিথ্যা আত্মবিশ্বাস তার মধ্যে জাগিয়ে তুলেছিল। অ্যান্ড হি রিমেম্বার্ড দ্য প্রফেসিস অফ দ্য স্পিরিটস, এবং ওই যে তিনটে আত্মা ছিল তাদের যে প্রফেসিস বা ভবিষ্যৎবাণী, সেগুলোর কথা কিন্তু ম্যাকবেথের মনে পড়ে গেল। দ্যাট নো ওয়ান বর্ন অফ এ ওমেন্স ওম কুড কিড হিম, অর্থাৎ মাতৃ জঠর থেকে জন্মানো স্বাভাবিক কোনো মানব সন্তান কিন্তু তাকে হত্যা করতে পারবে না। হি অলসো বিলিভড ইন দ্য সুথ সেইং, অর্থাৎ সে কিন্তু বিশ্বাস করতো ওই ভবিষ্যৎবাণীতে, সুথ সেইং মানে ভবিষ্যৎবাণী, দ্যাট হি কুড নেভার বি ভ্যাঙ্কুইজড, যে তাকে কখনো কেউ ধ্বংস করতে পারবে না, আনটিল দ্য বার্নাম উড কাম টু ডানসিনান, যতদিন না পর্যন্ত বার্নামের জঙ্গল ওই ডানসিনান পাহাড়ের উপরে উঠে আসছে, ঠিক আছে, হুইচ হি থট ওয়াজ ইম্পসিবল, যেটাকে সে মনে করত একেবারেই অসম্ভব, কোনোদিনই সম্ভব নয় যে একটা জঙ্গল হেঁটে হেঁটে কোনো একটা পাহাড়ের উপরে উঠে আসবে, ঠিক আছে, ম্যাকবেথ মনে করতে এটা কোনো ইম্পসিবল, তাই তাকে কেউ কখনো ধ্বংস করতে পারবে না। সো হি সার্ট হিমসেলফ আপ ইন হিজ ওন ক্যাসেল, পরীক্ষায় প্রশ্ন আসবে ম্যাকবেথ নিজেকে কোথায় বন্দি করে ফেলেছিল, নিজেরই প্রাসাদের মধ্যে, নিজের দুর্গের মধ্যে, ক্যাসেল মানে দুর্গ, হুইচ ওয়াজ থট টু বি অ্যাবসলিউটলি ইনপ্রেগনেবল, যেটা কিনা মনে করা হয়েছিল খুব সম্পূর্ণ অভেদ্য, ইনপ্রেগনেবল মানে অভেদ্য বা অজেয়। অ্যান্ড ওয়েটেড ফর ম্যালকম টু ইনভেড ইট, এবং তিনি সেখানে বসে অপেক্ষা করতে লাগলেন ম্যালকমের জন্য যে তিনি কখন এটাকে আক্রমণ করবেন, ইনভেড মানে আক্রমণ করা, ঠিক আছে, আর ইট বলতে কোনটা, ওই প্রাসাদটাকে। আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তোমার একটা লাইক এবং শেয়ার আমাকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করবে। যদি তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে তোমরা নিচের কমেন্ট বক্সে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সকলের মন্তব্যের উত্তর দিতে। খুব শীঘ্রই দেখা হচ্ছে ম্যাকবেথ গল্পের ফাইনাল পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।